সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইভ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে কারফিউ শিথিল, 4 মামলায় আসামি 3008 জন। পরিস্থিতির উন্নতি, ময়না তদন্তের প্রয়োজনে মরদেহ উত্তোলন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কক্সবাজার বান্দরবানে জুলাই পদযাত্রা ও পথসভা। এবং পাবনায় জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সবজি চাষ, খরচ কম ও নিরাপদ, আশঙ্কা নেই পরিবেশ দূষণের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে আজ রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে শহরে বাড়ে লোক সমাগম, চলাচল শুরু করেছে গণপরিবহনও। তবে লাগাতার কারফিউর কারণে বিপাকে ব্যবসায়ী ও দিনমজুরেরা। গোপালগঞ্জ জেলা রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 6টা থেকে 14 ঘন্টা শিথিল হয়েছে গোপালগঞ্জের কারফিউ। শহরে সকালে থমথমে অবস্থা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সাধারণ মানুষের চলাচল ও গণপরিবহন। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গেল বুধবার শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পরিস্থিতির অবনতি ঘটে। এ কারণে ওই দিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়। 2 দফায় বাড়ানো হয় এর মেয়াদ। এই কারফিউর কারণে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজকে তো কারফিউ শিথিল হয়েছে, যার জন্য আজকে এখানে বার হয়েছি। তারপরে টাউনে কোনো লোক নাই, জোর নাই। এই কারণে আমাকে তো না খেয়ে মরা কাজ হয়ে গেছে। আমাদের জীবনটা হচ্ছে কর্মজীবী জীবন। আমরা এই সংঘাত চাই না, মারামারি চাই না, কোনো গ্যাঞ্জাম চাই না। আমরা চাই যে গোপালগঞ্জের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। জনজীবন আসলে অতিষ্ঠ হয়ে পড়ছে, খেটে খাওয়া মানুষের খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় 4টি মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে 3008 জনকে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 306 জন। মাছরাঙা, নিউজ ডেস্ক। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কবর দিয়েছে। প্রয়োজনে সেসব মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শনে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে। আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবেন এনসিপির নেতাকর্মীরা। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে আজ কক্সবাজারে পথসভায় এসব কথা বলেন তিনি। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে সেখানে পৌঁছান কেন্দ্রীয় নেতারা। পরে সেখান থেকে পদযাত্রা করে শহরের শহীদ দৌলত ময়দানে যান এনসিপির নেতাকর্মীরা। শহীদ দৌলত ময়দানে পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না।
কক্সবাজারে কোনো নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। নাহিদ বলেন, কে পিআর বোঝে আর কে বোঝে না, এই জন্য সংস্কার আটকে থাকবে না। আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে বলে জানান তিনি। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই। পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, পরিবেশ ও কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। কক্সবাজার জুলাই পদযাত্রা ও পথসভা শেষে এনসিপির নেতারা বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে রামু, ঈদগাহ ও চকরিয়াতে পথসভা হওয়ার কথা রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। কোনো অনিশ্চয়তা নয়, প্রধান উপদেষ্টা দেওয়ার সম্ভাব্য সময়ের মধ্যেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শিগগিরই জুলাই সনদ ঘোষণা করা হবে। সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত টেডেক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইভেন্টে তিনি কথা বলেন। প্রেস সচিব আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, একদিনও পেছানো হবে না। যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিটেক্টরকে হটাতে পেরেছে, তারা দেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে, দেশকে তারা মেরামত করতে পারবে। জুলাই সনদ দিয়ে প্রেস সচিব বলেন, দেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলোচনা করছে। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। বিষাক্ত কীটনাশক ও রাসায়নিক সারের পরিবর্তে পাবনায় জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সবজি চাষ। প্রাকৃতিক এই পদ্ধতিতে চাষাবাদ হলে কম খরচে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি রোধ করা যাবে পরিবেশ দূষণ, এমনটাই মনে করেন কৃষিবিদরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চাষাবাদে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে অনিরাপদ হয়ে উঠছে কৃষি উৎপাদন, চরমভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কিনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে কৃষকদের কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষি বিভাগ সমন্বিত বালাই ব্যবস্থাপনাকে ছড়িয়ে দিচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও। পাবনায় এমনই একটি প্রত্যন্ত গ্রাম আটঘরিয়া উপজেলার খিদিরপুরের হারলপাড়া। এই গ্রামের কৃষকরা এবার একটি বেসরকারি সংস্থার সহায়তায় সমন্বিত বালাই ব্যবস্থাপনায় আবাদ করেছে করলা। কম খরচে ফলনও হয়েছে ভালো। এসব ফসল আবাদে ব্যবহার হয়নি কোনো রাসায়নিক সার বা কীটনাশক। এই চাষটা অনেক ভালো, বিষ মুক্ত আর কি, বিষের মানে কোনো কীটনাশক ছাড়া যে এইভাবে এত সুন্দর ফসল পাওয়া যায় আমি এর আগে কখনো দেখিনি। এখানে আমরা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করছি। কিউকারবিট ফ্রুট ফ্লাই, যেটা হচ্ছে লতানো ফসলের প্রধান সমস্যা, ফলছিদ্রকারী পোকা, এটা দমন করার জন্য আমরা ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। এতে বাড়তি কীটনাশকের প্রয়োজন হচ্ছে না। শুধু এই গ্রামেই নয়, সবজি প্রধান আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলার অনেক কৃষি প্রধান গ্রামেই আবাদ হচ্ছে সমন্বিত বালাই ব্যবস্থাপনায় ঝিঙ্গা, পুল্লা সহ বিভিন্ন ধরনের সবজি। রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয় জৈব সার। কীটনাশকের পরিবর্তে বিভিন্ন ফাঁদ পেতে এবং উপকারী পোকা দিয়ে দমন করা হয় পোকা। ফলে কোনো ধরনের বিষ ব্যবহারের প্রয়োজন হয় না। ঢোপ দিয়ে আপনার পোকা দ্রুত পড়ে, গাদি পোকা পড়ে, প্রচুর পোকা পড়ে, ওই বিষ খুব একটা লাগে না। কোটা যদি জায়গা জায়গা গাড়ি দিয়ে ওই তাবিজ ব্যবহার করা যায় তাহলে অনেক পোকা কম হয়। একটা ভ্রমর জাতীয় পোকা আছে, ওইটা ফলের উপরে বসে ওই ফলকে মানে আঘাত করে আর ওই ফলটা লাল হয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে ফল পচে যায়।
আর ওটা ব্যবহার করলে ফলগুলো ভালো থাকে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় পাবনায় এবার 15,000 হেক্টর জমিতে এ পদ্ধতিতে চাষাবাদ হয়েছে। কম খরচে এবং ব্যাপক বাজার চাহিদা থাকায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। সবজি উৎপাদনে ব্যাপকভাবে কীটনাশকের ব্যবহার হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বিষয়টা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। জৈব বালাইনাশক প্রযুক্তি এবং জৈব কৃষি প্রযুক্তি যেটা বলা হয়, সেই প্রযুক্তিতে কাজ করে যাচ্ছি এবং নিরাপদ সবজি এবং ফল উৎপাদনের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। মাটির গুণাগুণ রক্ষা ও পরিবেশ বান্ধব নিরাপদ কৃষি উৎপাদনে এ পদ্ধতির কোনো বিকল্প নেই বলে জানান কৃষি কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পরিকল্পিত বনায়নে পরিবেশ ও দেশের উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে পাবনায় অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন বাংলা এর আয়োজন করে। সদর উপজেলার মাহমুদপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জলবায়ু উন্নয়ন সংস্থার পাবনা জেলা শাখার সভাপতি কামাল হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুর রহমান খান। পরে রাস্তার দুধারে 150 ফলদ বনজ ঔষধি গাছ রোপণ এবং বিতরণ করা হয়। রংপুরে সিও বাজার এলপিজি স্টেশনের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত ও অন্তত 20 জন আহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় পাম্পে দাঁড়িয়ে ও চলন্ত অবস্থায় থাকা 20 যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে ট্যাঙ্কারে কাজ করার সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কাজ করা এক শ্রমিক নিহত হন। এ সময় ট্যাঙ্কারের বিভিন্ন অংশের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ চলন্ত যানবাহন। নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান। অসাবধানতাবশত কাজ করায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আর ফায়ার সার্ভিস জানায় ভ্যাকুয়াম পাম্পে অতিরিক্ত চাপ থাকায় এই বিস্ফোরণ হয়েছে। তবে পাম্পটিতে কোনো রকম গ্যাস ছিল না। দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে বোয়ালদার ইউনিয়ন বিএনপির আয়োজনে বোয়ালদার স্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। উদ্বোধনী খেলায় অংশ নেয় নবাবগঞ্জ ফুটবল একাডেমি ও বিরামপুর ফুটবল দল। টাই ব্রেকারে নবাবগঞ্জ ফুটবল দলকে হারায় বিরামপুর ফুটবল দল। টুর্নামেন্টে দিনাজপুর ও জয়পুরহাটের 8টি দল অংশ নিয়েছে। বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় বেনাপোল কাস্টমস হাউস ও স্থলবন্দর এলাকায়। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য, তেমনি ব্যাহত হচ্ছে লোড আনলোড সহ যাবতীয় কার্যক্রম। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় বন্দরের এই অবস্থা বলছেন বন্দর ব্যবহারকারীরা। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে বেনাপোল কাস্টমস হাউস চত্বরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে কাস্টমসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে বেগ পেতে হচ্ছে হাউসের কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতাদের। এছাড়া 16-17 নম্বর শেড এবং মসজিদ সংলগ্ন এলাকায় পানি জমে নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য। জলাবদ্ধতার কারণে পণ্য লোড আনলোড বন্ধ থাকায় ক্ষতির মুখে আমদানিকারকরা। কার্যক্রম বন্ধ থাকায় বন্দর কর্তৃপক্ষ যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি কর্মহীন থাকতে হচ্ছে বন্দরের শ্রমিকদের। জলাবদ্ধতা অতি দ্রুত নিরসন না করতে পারলে শ্রমিকরা নির্বিঘ্নে কাজ করতে পারছে না। তার জন্য পোর্ট কর্তৃপক্ষ এবং সরকার উদ্বোধন কর্তৃপক্ষ আকুল আবেদন, যাতে করে যত তাড়াতাড়ি পারে পোর্টের পানি নিরসন করুক। যদি একদিন বৃষ্টি হয় তাহলে 3-4 দিন সেটা 4 সাইডে বৃষ্টির পানি জমে থাকে। এতে করে আমাদের কাজ কাম করার খুব সমস্যা দেখা দেয়। এই পানি দেওয়ার তো লাইন নেই, তাই এই কারণে পানিটা ভিতরে জমে গিয়েছে। যে পোর্টের পানি বেরোবে এরকম কোনো জায়গা নেই যে পোর্টের পানিটা বেরোবে বাইরে। বৃষ্টির পানি অপসারণে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং সমস্যার স্থায়ী সমাধানে পরিকল্পনা নেয়ার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থল বন্দর থেকে অনেক রাজস্ব হয়, তা আমি এই সরকারের বলবো যে পোর্টে স্থল বন্দরে পানি বাঁধার কারণেই আমাদের এই রাজস্ব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল, যেটি আমরা ইতিমধ্যেই পানি নিষ্কাশন করেছি এবং জলাবদ্ধতা নিরসনের জন্য এখানকার পৌরসভার সম্মানিত প্রশাসক কর্তৃক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বন্দর এবং বিভিন্ন স্টেক হোল্ডার মিলে জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। দেশের সবচেয়ে বড় এ স্থলবন্দরে জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি বন্দর ব্যবহারকারীদের। মাছরাঙা, নিউজ ডেস্ক।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই শহীদ হাফেজ মোনায়েল আহমেদ ইমরান স্মরণে উপজেলার বরিশ্বর ইউনিয়নের শ্রীঘর HESDP মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো হয়। দুপুরে নোয়াখালীর পৌর এলাকার সোনাপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শহীদ মামুন হোসেন স্মরণে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। এছাড়াও মুন্সিগঞ্জ, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী ও কুড়িগ্রামে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে 24 রঙে শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, সরকারি সিটি কলেজ গেট, চট্টগ্রাম কলেজ গেট, টাইগার পাস পুলিশ বক্স, সার্কিট হাউস ও চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ গেট এই 5 জোনে ভাগ করে এসব এলাকা এবং এর আশপাশের দেয়ালে গ্রাফিতি আঁকা প্রতিযোগিতা হয়। এতে শিক্ষার্থীরা আঁকেন বৈষম্য বিরোধী বার্তা ও গণ আন্দোলনের চিত্র। দেয়ালে ফুটে ওঠে শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের প্রতিকৃতি সহ জুলাই আন্দোলনের অনেক বার্তা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিয়ে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এর বাইরে অন্য কোনো পথে গেলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সময় নষ্ট না করে আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় চট্টগ্রাম অঞ্চলের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা ও জুলাই স্পিরিটের নতুন দলকে দেশ ও স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে দূরে থাকতে হবে। দুপুরে বান্দরবানের পৌর এলাকার মুক্ত মঞ্চের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, আগামীতে কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জাসাস। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটেও একই কর্মসূচি পালন করেছে জাসাস। প্রতিদিন এই দেশের বিভিন্ন জেলায় অনেকে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। সবশেষ 24 ঘন্টায় কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 56 জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 20 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যশোরে 11 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময় পটুয়াখালীতে বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে 14 জন ভর্তি হয়েছেন। বর্তমানে মোট 60 জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। শরীয়তপুর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12 জন। ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার ভালোবাসায় জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করছেন তার স্বজন ও শুভানুধ্যায়ীরা। মৃত্যুর 13 বছর পেরিয়ে গেলেও ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়। তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান স্ত্রী মেহের আফরোজ শাওন। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ চলচ্চিত্র সহ সাহিত্যের প্রায় সব শাখাতেই হিরণ্ময় দ্যুতিতে উজ্জ্বল তিনি। মৃত্যুর 13 বছর পেরিয়ে গেলেও ভাটা পড়েনি লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয়তায়। এবারও প্রিয় লেখকের মৃত্যুবার্ষিকীতে ঘরে বসে থাকতে পারেননি ভক্তকুল। গাজীপুরের নোহাসপল্লীতে লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র নিনিত এবং নিশাদ হুমায়ুন। স্যারের পাঠক সমাবেশ, বিভিন্ন বন্ধু এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তরুণদেরকে নিয়ে স্যারের আজকে বিভিন্ন পাঠক উৎসবে আমরা স্যারকে বিভিন্নভাবে স্মরণ করতেছি। স্যারের লেখক এবং তার সাহিত্যের প্রত্যেকটা
প্রত্যেকটা চরণ আমাদের জীবনের সাথে গাঁথা। এত মানে মানুষের সাথে মিশতো, মানে যা বলার বাহিরে, মানে অনেক ভালোবাসতো আমাদেরকে। কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ুন আহমেদের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়, কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনো নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি। লেখক বাঙালির পাঠক সমাজকে আনন্দ দিয়েছেন এবং বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম পঠিত হবে জানান প্রকাশকরা। একজন লেখকের চলে যাওয়ার 13 বছর পরে তার বই যে এখনো পাঠকরা গ্রহণ করছে, এটি কিন্তু অনেক বড় একটা বিষয়। এটি প্রমাণ করে যে এই হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম কালজয়ী হবে। হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, কালো বেজ ধারণ, লেখকের প্রতিকৃতিতে শ্রদ্ধায় ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। 1948 সালে জন্ম নেয়া প্রতিভাবান লেখক হুমায়ুন আহমেদের জীবন অবসান ঘটে মাত্র 64 বছর বয়সে। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। গোপালগঞ্জে কারফিউ শিথিল, 4 মামলায় আসামি 3008 জন। পরিস্থিতির উন্নতি, ময়নাতদন্তের প্রয়োজনে মরদেহ উত্তোলন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ। কক্সবাজার, বান্দরবানে জুলাই পদযাত্রা ও পথসভা। এবং পাবনায় জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সবজি চাষ। খরচ কম ও নিরাপদ, আশঙ্কা নেই পরিবেশ দূষণের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।